আজকে আমরা সমবেত হয়েছি গোপালগঞ্জ জেলার ঘোষেশ্বর গ্রামের এই মনোরম পরিবেশে। আমাদের পেছনে রয়েছে মধুমতি নদী, আর চারপাশে রয়েছে একটি কুঞ্জবন, রয়েছে শস্যক্ষেত্র, রয়েছে মানুষের বাড়ি। তো এরকম একটি চমৎকার পরিবেশে আমরা ঘুমের দরজা ঠেলে বেরিয়ে আসতে চেয়েছি এবং কথা বলতে চেয়েছি ঘুমের দরজা ঠেলে যে বইটি রয়েছে সেটি নিয়ে। বইটির লেখক আমাদের সকলের প্রিয় প্রাবন্ধিক, শিক্ষক, সাহিত্যিক, ভাষাবিদ ডক্টর চিন্ময় গুহ। ডক্টর চিন্ময় গুহ স্যার পশ্চিমবাংলার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1958 সালের 10ই সেপ্টেম্বর কলকাতায়। তিনি দুইবার নাইট উপাধি প্রাপ্ত হয়েছেন ফরাসি সরকারের কাছ থেকে, যেটি বাঙালি হিসেবে দু বাংলারই গর্ব, এবং 4টে ভাষায় তার 20টিরও বেশি বই রয়েছে। নিয়মিত আমরা ইউটিউবে ওনার সাক্ষাৎকার এবং ভাষণ শুনতে পাই, আলোচনা শুনতে পাই, সাহিত্য, সংস্কৃতি এবং দেশ নিয়েও সমাজ নিয়েও। তো আজকে আমরা মিঠুনের পাঠশালা থেকে ভেবেছি স্যারের এই বইটি ঘুমের দরজা ঠেলে নিয়ে একটু আলোকপাত করব। এবং বলে রাখা ভালো, আমরা কোনো জ্ঞান গর্ভ আলোচনা করতে আসিনি, আমরা কেবল বুঝতে চেয়েছি স্যারের যে ভাষায় তিনি গদ্য রচনা করেছেন, যে ভাষায় তিনি এতদিন ধরে, এত দশক ধরে বাঙালি পাঠককে মুগ্ধ করে রেখেছেন, সেটি বোঝার একটি তৎপরতা। তো বইটি অনেক সাহিত্যিক নিয়ে আলোচনা করেছে। সে সাহিত্যিকগণ হলেন শিল্প সাহিত্যের শ্রেষ্ঠ নক্ষত্র যারা রয়েছেন, যেমন শেক্সপিয়ার, মার্লো, পাস্কাল, লা রোশফুকো, ভলতের, কোলরিজ, ভিক্টর ইউগো, বঙ্কিমচন্দ্র, টলস্টয়, তরু দত্ত, শোপেনহাওয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রমা রোলাম, এলিয়ট। আসলে কারা নেই তার বইতে? পুরো বই পড়লে মনে হবে আমরা সাহিত্যের যে পুরো মহাবিশ্ব সেটি সফর করে আসছি। এবং চিন্ময় গুহ স্যারের অনবদ্য গদ্যে আমরা যদি তাঁর প্রথম প্রবন্ধটির প্রথম অংশটি পড়ি, তাহলে বুঝতে পারবো কি দ্যুতিময়, বিদ্যুৎ চমক জাগানিয়া অসাধারণ গদ্যে তিনি আমাদেরকে চমকিত করছেন, তিনি আমাদের হৃদয় তন্ত্রীতে আঘাত করছেন। পড়ছি। এক অনন্ত নক্ষত্রবৃত্তির সামনে আমি দাঁড়িয়ে, শূন্যে কালো পুরুষের তরবারি, নিচে শ্বেত, রক্ত, শব্দগুঁড়ো, ভাসমান কাগজের স্তূপ, আর পাস্কাল বর্ণিত ভয়াবহ নৈশব্দ। আমি নিচু হয়ে হাতড়ে চেনা অক্ষর খুঁজি। শব্দের শরীর এত ভাস্কর্যময়, তা কি আমি জানতাম? তার নীল দ্যুতি কি আমার করটি ভেদ করে চলে যাবে? কয়েকটি কাগজে শিশির পড়েছে, সেগুলো হাতে নিয়ে ঘুমের দরজা ঠেলে আমি আবার ফিরে আসি আমার ছোট ঘরের ছায়ান্ধকার নড়বড়ে টেবিলে। জানলা খোলা, শব্দের ফিসফিসানি। কি চমৎকার ভঙ্গিতে পাঠককে আহ্বান জানাচ্ছেন তার রচনার গভীরে প্রবেশ করার জন্য, নিঃশব্দের যে শব্দময়তা সেটি আবিষ্কার করার জন্য। এবং সে শব্দের গায়ে লেগে আছে রক্ত, স্বেদ, সভ্যতার সংকট, মানবীয় অনুভূতির পংক্তিমালা। তো এই যে এত চমৎকার করে পাঠককে আহ্বান করা তার রচনার শৈলীর দিকে, তার শিল্পবোধের দিকে, এটি আমাদের বাংলায় যারা প্রবন্ধ রচনা করেন তাদের কয়জনের মধ্যে আছে? খুব বেশি মানুষের মধ্যে নেই। তো কাজেই তার এই দ্যুতিময় গদ্য, তার এই বিদ্যুৎ চমকপূর্ণ গদ্য আমাদেরকে টানে। দ্বিতীয় প্রবন্ধের মধ্যে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানতে পারি, যেটি হচ্ছে মুক্ত মানসিকতা, মুক্ত মন চর্চা করার যে ব্যাপার, তাদেরকে নিয়ে বন্দনা। যেমন পারেজিয়াস নিয়ে তিনি লিখেছেন পৃথিবীর ইতিহাস একদিকে ছিন্নলিঙ্গ অমেরুদণ্ডীদের হঠকারিতার ইতিহাস, ক্ষমতার কর্দমাক্ত অলিন্দের ত্রাসের ইতিহাস,
অন্যদিকে পৃথিবীর ইতিহাস মেরুদণ্ডীদের জয়ের ইতিহাস। আমরা জানি বর্তমান পৃথিবী গভীর সংকটে নিমজ্জিত। এখানে একদিকে যেমন রয়েছে কিছু আলোকিত মানুষের, কিছু সাহসী মানুষের প্রতিরোধ যুদ্ধ, কিছু মেরুদণ্ডী মানুষের সাহসের পরাকাষ্ঠা, তেমনি রয়েছে ক্ষমতার গর্বে গর্বিত, দর্পে দর্পিত হিংস্র কিছু মানুষের লেলিহান তাণ্ডবের শিখা বইয়ে দেওয়ার কুৎসিত ইতিহাস। কাজেই পৃথিবীর ইতিহাস শুভ এবং অশুভের দ্বন্দ্বের ইতিহাস। সেই দ্বন্দ্বটাকে তিনি কি সুন্দর সাবলীল ভঙ্গিমায় তুলে ধরেছেন এই কয়টি ছত্রে। তিনি আরও লিখেছেন, একজন পারেজিয়াস বা স্পষ্ট বক্তা কোনো কিছুর পরোয়া করেন না। সম্পূর্ণ অকপট হতে গিয়ে তিনি মৃত্যু উপত্যকা পর্যন্ত হেঁটে যেতে প্রস্তুত। মৌনতা, তোষামোদ বা মিথ্যের কাছে আত্মসমর্পণ না করে তিনি নির্ভীকভাবে নিজের মতামত প্রকাশ করেন। পদ বা পুরস্কারের মোহ তাকে টানে না। হয়তো সুবিচার বা ন্যায়, জাস্টিস তার কাছে প্রধান প্রশ্ন। গ্রিকরা মনে করিয়ে দিয়েছেন প্রকৃত পারেজিয়া বা স্পষ্টবাদিতা উৎসারিত হয় ম্যাথেসিস বা প্রজ্ঞা থেকে। কি নির্মোহ উচ্চারণ, স্পষ্ট ভাষণ, যেটি হচ্ছে একজন মুক্তমনা মানুষের, একজন সাহসী মানুষের হলমার্ক, তার জাতীয় পতাকা, তার নিশান। আর তার বিপরীতে কাপুরুষতার যে ভয়াবহ প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করছি আমাদের সমকালীন পৃথিবীতে। পদ, পদবী, পুরস্কারের মোহে আমরা কত অন্যায়কে প্রশ্রয় দেই, কত অত্যাচারী অবিচারীদের পক্ষাবলম্বন করি। আমাদের কলমের ডগা থেকে তাদের পক্ষে চিন্তা, তাদের পক্ষে বয়ান নির্মিত হয় যারা মানুষের জন্য, মানব জাতির জন্য, মানবতার জন্য শত্রু। কাজে তার বিপরীতে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষেরা জেগে থাকেন যারা আমাদের পৃথিবীর আলোর দিশারি। তো সেই আলোর দিশারিদের সম্পর্কে এই একটি চমৎকার কথামালা আমরা লক্ষ্য করেছি। আরও একটি শব্দ নয় বরং বাক্য আমার কাছে মনে হয় আজকে আমরা যারা আলোচনায় বসেছি তাদের জন্য একটি আলোক শিখা হতে পারে। সেটি হচ্ছে, প্রশ্নদীপ্ত জীবন জিজ্ঞাসুদের সমাজপতিরা চিরকাল ভয় পেয়েছে। কি নির্মম সত্য। আমরা যারা প্রশ্ন করতে চাই, যারা সিস্টেমকে প্রশ্ন করি, যারা প্রশ্নহীনতাকে প্রশ্ন করি, যারা অপশাসনের জগদ্দলকে সরিয়ে সুশাসনের সুবাতাস বইয়ে দিতে চাই, তাদের কাছে আছে একটি মোক্ষম অস্ত্র, আর সেটি হচ্ছে প্রশ্ন, জানার আগ্রহ, জিজ্ঞাসা। অথচ সমাজপতিরা, যারা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের বিশ্ব ব্যবস্থার মূল হোতা, মূল নিয়ন্তা, তারা বরাবরই এই প্রশ্নকারীদের ভয় পেয়ে এসেছে, তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। কাজে আমাদের আজকে যে প্রয়াস বা আমরা যে প্রয়াস চালাচ্ছি সেটি হচ্ছে আসলে জিজ্ঞাসুদের উৎসাহিত করার প্রয়াস। কারণ আমরা প্রশ্ন করব এই প্রশ্নহীনতাকে, আমরা প্রশ্ন করব সমাজের সমস্ত অসঙ্গতিকে। আমরা যদি এগিয়ে যাই প্রবন্ধের পর প্রবন্ধ, পৃষ্ঠার পর পৃষ্ঠা, তাহলে আসলে কি চমৎকার গদ্যই না আমরা পাবো। আমরা সেই গদ্যের মধ্যে ঘাসের গন্ধ, পাখির ওড়াওড়ি, মাছের সাঁতার, মানুষের ভেতরকার বেদনার প্রগাঢ় উক্তি সব কিছু খুঁজে পাবো। সেখানে চিন্ময় গুহের সার্থকতা যে তিনি গদ্যের মধ্যে তিনি এমন একটি প্রাণ সঞ্চার করেছেন যেটি আমাদেরকে উৎসাহিত করে। আমি আরেকটি প্রবন্ধের প্রথম কয়েকটি ছত্র পড়ব। এক তুষার মথিত নিস্তব্ধতার ভেতর এক অসহায় নিষ্প্রদীপ আলপথ দিয়ে প্রদীপ হাতে ধীর পদক্ষেপে হেঁটে চলেছেন ওরা কারা? আলো হাতে আঁধারের যাত্রী। আবারও আমাদের এই অন্ধকার সভ্যতার গভীরে আলো হাতে কিছু আলোকের পথযাত্রী হেঁটে চলেছেন। আমরা মিঠুনের পাঠশালা যারা আছি, আমরা মনে করি আমরাও সে আলোর সহযাত্রী, আলোকিত মানুষের সহযাত্রী। আমরা একটু একটু করে হাঁটছি, হাঁটি হাঁটি পা পা করে আমরাও হয়তো কোনো একটি আলোক উৎসের সামনে যাব যেখানে রয়েছে মানুষের মুক্তি।
সে মানুষ কোনো ধর্মের নয়, কোনো সম্প্রদায়ের নয়, কোনো রঙের নয়, অখণ্ড মানবতা। আমরা সমগ্র মানব জাতিকে ধারণ করার চেষ্টা করব। শুধুমাত্র মানুষ নয়, বিমানব যারা রয়েছে, নন হিউম্যান যারা রয়েছে, এই প্রকৃতি পরিবেশের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে আমাদের এই ধরিত্রী, আমাদের এই পৃথিবীর কল্যাণ সাধন করার জন্য আমরা আমাদের জায়গা থেকে একটু একটু করে চলব। আমরাও তাই নিজেদেরকে মনে করি আলোর পথযাত্রী। তো সেই আলোক যাত্রার একটি সোপান হচ্ছে এই ঘুমের দরজা ঠেলে। তো আমরা বইয়ের পৃষ্ঠা ঠেলে এগিয়ে যাচ্ছি আরও কোনো চমৎকার উক্তির সন্ধানে। আমরা বঙ্কিমচন্দ্রের কিছু নকশা সম্পর্কে অবগত। আমরা কমলাকান্ত বলে একটি চরিত্র সম্পর্কে জানি, যে কমলাকান্ত তিনি আফিম খোর, তিনি নেশায় মগ্ন হয়ে থাকেন। কিন্তু এই নেশায় মগ্ন হয়ে থাকা আপাতপক্ষে খ্যাপাটে মানুষটার ভেতরে যে বাস্তব জীবন জিজ্ঞাসা, সমাজের অসঙ্গতি, ভণ্ডামি, কবরতাকে প্রশ্ন করার যে মানসিকতা, সেটি আমাদেরকে উদ্বেলিত করে। এবং একটি প্রবন্ধ আছে তাকে নিয়ে। কমলাকান্তকে প্রশস্তি করতে গিয়ে চিন্ময় গুহ বলেছেন, কমলাকান্তের বড়বাজার 1 শতাব্দী অতিক্রম করে আজকের উদরতন্ত্রী বিশ্ববাজারটির কাপড় খুলে দেয়। বাংলা সাহিত্যের বাজারে গিয়ে সে বিক্রিয় পদার্থ দেখে জিজ্ঞাসা করিলাম এ কিসের দোকান? বালকেরা বলিল, বাংলা সাহিত্য। বেচিতেছে কে? আমরাই বেচি। 2-1 বড় মহাজনও আছে। তদ্ভিন্ন বাজে দোকানদারদের পরিচয়ে পশ্যাবলী নামক গ্রন্থে পাইবেন। কিনিতেছে কে? আমরাই। বিক্রিয় পদার্থ দেখিবার বাসনা হইল। দেখিলাম খবরের কাগজে জড়ানো কতগুলি অপক্ষ কদলি। আসলে বাংলা সাহিত্যের নামে তৎকালীন সময়ে যে কিছু বস্তা পচা জঞ্জাল নির্মাণ করা হয়, সেগুলো সাহিত্যের নামে চালিয়ে দেওয়া হয়। আজকে আমরা বাংলাদেশেও লক্ষ্য করি, আমাদের যে সংবাদপত্রগুলো, সাহিত্য সাময়িকীগুলোতে প্রায়শই কর্পোরেট কিংবা পত্রিকার যে সাহিত্য গোষ্ঠী বা পত্রিকার যে মালিক পক্ষ, তাদের অনুসারীদের কিছু আজে বাজে লেখা, সেগুলো সব সময় মিডিয়ার আলোতে আলোকিত থাকে, সব সময় পাঠকের কাছে পৌঁছে যায়, অথচ এগুলোর সাহিত্য মূল্য খুব একটা নয়। এই বিষয়টাকে সে আজ থেকে 150 বছর আগে বঙ্কিমচন্দ্র চাবুক দিয়ে চাপকাচ্ছেন কমলাকান্ত চরিত্রটির ভেতর দিয়ে। আমরা চিন্ময় গুহের বরাত দিয়ে সে সম্পর্কে জানতে পারি। চিন্ময় গুহ কমলাকান্তকে ভালোবেসেছেন, আমাদেরকেও শিখিয়েছেন কিভাবে কমলাকান্তের জীবন জিজ্ঞাসার সঙ্গে, প্রশ্নর সঙ্গে, কমলাকান্তের যে চাবুক দিয়ে চাপকানো সমাজের অসঙ্গতিকে, সেটার সঙ্গে আমাদেরকে যোগসূত্র তৈরি করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, কমলাকান্ত এবার উঠুন, এই অসহায় পৃথিবীতে আপনাকে আমাদের ভীষণ প্রয়োজন। সত্যিই তো, এই মানুষগুলো কোথায় আজকে যখন আমরা চারদিকে দেখি অন্যায়, অবিচার, বেইনসাফির দৌরাত্ম্য, খুব বেশি মানুষকে আমরা দেখি না যারা দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। বরং কিছু মানুষকে দেখি তারা বাছাইকৃত কিছু বিষয়ে প্রতিবাদ জানান, অন্য বিষয় সম্পর্কে নীরব। অথবা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, রেজিম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কখনো বুদ্ধিজীবিতা জেগে ওঠে, আবার বিরুদ্ধ পরিবেশে আমরা আবার শুয়ে পড়ি। আবার অনুকূল সরকার পেলে আমরা বুদ্ধিজীবীরা পুরস্কার প্রাপ্তির জন্য সরকারের ভালোবাসায়, সরকারের সুনজরে থাকার জন্য আমরা তৎপরতা শুরু করে দেই। তার বিপরীতে দাঁড়িয়ে কমলাকান্ত যেরকম প্রতিবাদের একটি প্রতীক, সে প্রতিবাদকে আমাদের প্রয়োজন। চিন্ময় বলছেন কমলাকান্তকে, আজ আপনাকে আমাদের ভীষণ প্রয়োজন। শুধু আমাদের বাংলা সাহিত্য নয়, বরং বিশ্ব সাহিত্য, বিশেষ করে ফরাসি সাহিত্য, সে সম্পর্কে চিন্ময় গুহ দীর্ঘদিন তার আগ্রহ দেখিয়েছেন। তিনি রচনা নির্মাণ করেছেন। এই বইটির পরতেও ফরাসি সাহিত্যের সুভাষ এবং সুবাস দুটোই আমরা লক্ষ্য করি। ইংরেজি সাহিত্য রয়েছে, যেমন
ক্রিস্টোফার মার্লো, আমরা জানি একজন ক্ষণজন্মা নাট্যকার। তিনি শেক্সপিয়ারের সমসাময়িক, কিন্তু আমরা জানি তিনি খুব অল্প বয়সে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। তার হত্যাকাণ্ড নিয়ে চিন্ময় গুহ কী মানবিক আবেদন তৈরি করেছেন তার এই ছত্রে। আমি পড়ছি, অন্ধকারের ভেতর কার যেন চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। অন্ধকারে কি রক্তের রং চেনা যায়? আমি ঘুমের মধ্যে ফিসফিস করে বলেই রক্ত পড়ার কোনো শব্দ হয় না, শুধু এক নিঃশব্দ কান্না ক্ষীণ জলপ্রপাতের মতো ঝরে পড়ে। আহা, মার্লোর হত্যাকাণ্ড নিয়ে কি অনবদ্য ভাষায়, কি আবেগ বিহ্বল ভাষায় আমাদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন সে হত্যাকাণ্ডের গভীরে একটু প্রবেশ করার জন্য। এমন শক্তিশালী গদ্য আমি সর্বশেষ কবে পড়েছি আমার মনে নেই। তুলনায় আসতে পারে কেবল আমার পড়ার সীমিত পরিসরের মধ্যে আমার এই শিক্ষক গুরুজন প্রয়াত সৈয়দ মঞ্জুর ইসলামের। তো কাজেই ভবিষ্যতে আমরা সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারকে নিয়েও তার গদ্য নিয়ে আলাপ করব। তো আমাদের এই সীমিত পরিসরে পুরো বইটি নিয়ে আলোকপাত করার একেবারে সুযোগ নেই। কাজেই আমাদের এই আলোচনা কখনোই পুরো বইটির উপর আলোচনা হিসাবে গণ্য হবে না, আমরা সেই দাবিও করছি না। আমরা কেবল কিছু কিছু চুম্বক অংশকে আপনাদের সামনে হাজির করছি। তিনি, আমরা জানি আমাদের যে ফ্রান্স, তারা বড় বড় অনেক সাহিত্যিক নির্মাণ করেছেন। গত বিংশ শতাব্দীর যে কজন মহত্তম সাহিত্যিক চিন্তক আমাদেরকে নাড়া দিয়েছেন, তাদের মধ্যে আমরা জানি অন্যতম হচ্ছেন রমা রোলা। এবং রোলার সঙ্গে আমাদের কবিগুরু রবি ঠাকুরের কি চমৎকার সম্পর্ক ছিল। রমা রোলা তিনি কেবল ফ্রান্সের নন, তিনি আমাদেরও একজন। তরুণ রোলা সম্পর্কে এই বইটিতে ব্যাপক আলাপ রয়েছে। রমা রোলার নাটক লিখবার ব্যাপারটাকে নিয়ে চিন্ময় গুহ লিখছেন, লিখবেন তিনি নাটক, এমন নাটক যা ঝড়ের মতো। লিখবেন তিনি উপন্যাস যা সঙ্গীতের মতো। আমি তো সাহিত্য সমালোচনা নিয়ে, গ্রন্থ সমালোচনা নিয়ে অনেক প্রবন্ধ পড়ার চেষ্টা করেছি, কিন্তু কেউ ঠিক এই ভাষায় এত নাটকীয় ঢঙে কোনো সাহিত্যিক সম্পর্কে লিখছেন, চিন্ময় গুহের এই প্রবন্ধ পাঠ না করলে হয়তো আমাদের জানাই সম্ভব হতো না। কেমন সহজ গদ্য, কিন্তু ছুরির ফলার মতো ঝকঝক করছে, গানের মতো আমাদের হৃদয় তন্ত্রীতে নাড়া দিয়ে যাচ্ছে। আবারও পড়ি, লিখবেন তিনি নাটক, এমন নাটক যা ঝড়ের মতো। লিখবেন তিনি উপন্যাস যা সঙ্গীতের মতো। একেবারে ভেতরটা নাড়া দিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের রমা রোলার যে সম্পর্ক, সেটি নিয়ে কিছু কথা পড়া যাক চিন্ময় গুহের বয়ানে। তিনি লিখছেন, কালিদাস নাগ লিখেছেন, তাকে যা ক্রিস্তফ পড়তে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, যা ক্রিস্তফ লিখেছেন রমা রোলা। আর রোলা পরিকল্পিত বিশ্ব গ্রন্থাগারে প্রথম প্রকাশের জন্য বিশ্ব সাহিত্যে যে বইটিকে বেছে নিলেন রোলা, সেটি গোরা যেন কে লিখেছে? আমাদেরই রবি ঠাকুর। কি সুন্দর মিশে গেছে দুটো মহাসভ্যতা। আমি পড়ছি আবারও, আমি তোমার সঙ্গে বেঁধেছি আপন প্রাণ, সুরেরও বাঁধনে, পশ্চিম সমুদ্রের ঢেউ এসে মিশল পূবের সমুদ্রে। কি চমৎকার! রবি ঠাকুর সারা জীবন চেষ্টা করেছেন আন্তর্জাতিকতাবাদ প্রসারের জন্য, যেখানে পূর্বের সভ্যতার সঙ্গে পশ্চিমের সভ্যতা মিলেমিশে মানব সভ্যতার মহাসমুদ্রে হারিয়ে যাবে। আজকে আমরা দেখি ক্রমশ ভঙ্গুর একটি সভ্যতা, যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে দান্দিকতা, যেখানে রয়েছে সংঘর্ষ, সভ্যতার সংঘাত।
সেখানে আজ থেকে কত আগে, শত বছর আগে রোমারোলা, রবি ঠাকুর সভ্যতার সেতু বন্ধ নির্মাণ করতে চাচ্ছেন, মানুষে মানুষে মিলনের গান গাইছেন। আজকে সে আমরা মিলনের পরিবর্তে বিরোধের যে নারকীয় তাণ্ডব লক্ষ্য করছি সারা পৃথিবী জুড়ে, তার বিরুদ্ধে সাহিত্যিক দার্শনিকরা হচ্ছে আমাদের রক্ষা কবচ। আমরা আরও কিছু চমৎকার কবিতা সম্পর্কে চিন্ময় গুহের লেখা পড়ব। চিন্ময় গুহের সঙ্গে অরুণ মিত্র, সে বিখ্যাত কবি অরুণ মিত্রের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক, একেবারে গুরু শিষ্যের সম্পর্ক। আমি যদি ভুল না করে থাকি, চিন্ময় গুহকে ফরাসি পড়বার যিনি সবচাইতে বেশি উৎসাহ জুগিয়েছেন, জানিয়েছেন, তিনি হচ্ছেন কবি অরুণ মিত্র। অরুণ মিত্র সম্পর্কে আমি যদি মনে করি শিষ্যের গুরুকে দেওয়া একটি গুরু দক্ষিণা, সেটি হতে পারে এই চমৎকার প্রবন্ধটি। তিনি লিখছেন, আকাশ থেকে নক্ষত্রের জল পড়ছে আর তার স্নিগ্ধ চুম্বন ভিজিয়ে দিচ্ছে কবিতার হাড়। কবিতার হাড় ভিজিয়ে দিচ্ছে আকাশ থেকে পড়া নক্ষত্রের চুম্বন। কি রূপকল্পময়, কি চিত্রবহুল। একেবারে মনে হয় আমরা যদি চোখ বন্ধ করে তাকাই, আকাশ থেকে নক্ষত্রের জল টুপটুপ করে ঝরছে এবং সেই ঝরে পড়া জল কবিতার হাড়ে মজ্জায় স্পর্শ করছে। এইভাবেও দেখা যায়, এভাবে গন্ধ, বর্ণ, রূপ সব কিছু পাঠকের সামনে হাজির হয়। অক্ষরের স্তূপ পেরিয়ে, অন্ধকারের মরাখাত পেরিয়ে তিনি হাঁটছেন রক্ত পায়ে। যদি দু একটা বীজ ভিজে ওঠে, হা হা, যদি দু একটা। প্রতিষ্ঠানের মেকি সংগঠিত মহত্বের বাইরে, বিজ্ঞাপনের ঢাকের কাঠি থেকে দূরে, শুভ্রকেশ পাখির পালকের মতো নরম একটি রক্তিম ঋজুরেখা। অরুণ মিত্র, 1909 থেকে 2000। অরুণ মিত্রকে এত সুন্দর করে আমাদের সামনে হাজির করেছেন। একেবারে ভেতরটা কেমন করে উঠেছে, একেবারে হৃদয় রেজোনেন্স তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে। অরুণ মিত্রের কিছু কবিতা নিয়ে আলোচনা করে শেষ পর্যন্ত তিনি লিখেছেন, এবং আজকের আমাদের আলোচনা এটা দিয়ে আমরা শেষ করব। কবিতারে ভাঙচুরময় রূপবিভার সামনে আমার হাত পা হিম হয়ে আসে, আর খাঁটি অক্ষরের আলো আমার শিরাধমনের মধ্যে ছড়িয়ে পড়ে। এ রক্ত ছাপময় সময়ে আমি খুব সন্তর্পণে এই আশ্চর্য কবিতাগুলোকে ছুঁয়ে থাকি। বোদলেয়ার, মালারমে, ভেরলেন সহ ফরাসি সাহিত্যের যা দিকপাল রয়েছেন তাদের সম্পর্কে আলোচনা আছে পুরো বইয়ের পাতা পাতা জুড়ে। আরও রয়েছেন আমাদের বড় বড় সাহিত্যিকরা, যারা পড়বেন পুরো বইটা তারা এই বিশ্ব পরিভ্রমণ করার সুযোগ পাবেন। কিন্তু আমাদের হাতে সেই অবসরটুকু আজকে অন্তত নেই। কিন্তু আমি আমার শিষ্যদেরকে, আমার সঙ্গীদেরকে, আমার কমরেডদেরকে, আমার সহ শিক্ষার্থীদেরকে জানাতে চাই, বলতে চাই, কবিতাকে দেখার এই দৃষ্টিভঙ্গি আমরা কয়জন আমাদের শ্রেণীকক্ষে খুঁজে পাই, কয়জন আমরা কোনো পাঠচক্রে খুঁজে পাই, যেখানে কবিতা পড়ার কারণে কবিতার যে ভাঙচুর, যে তোলপাড়, যে বিভাজন, যে ওলট পালট, যে বিপ্লব, যে বিক্ষোভ, যে আন্দোলন, তার সামনে দাঁড়িয়ে, তার রূপবিভার সামনে, তার রূপসজ্জের সামনে দাঁড়িয়ে আমাদের হাত পা অবশ হয়ে যাচ্ছে। ঠিক এমন করে কবিতার সম্পর্কে কয়জন মানুষ আমরা বলে থাকি। আজকে যখন সিলেবাস কেন্দ্রিক পড়াশোনার কারণে আমরা অন্তর্জাল থেকে কিছু তথ্য নিয়ে কবিতাকে বুঝতে চাই, আমরা কেবল পরীক্ষা পাশ করার জন্য কিছু সুনির্দিষ্ট পংক্তি, কিছু সুনির্দিষ্ট ছত্র মুখস্থ করতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমরা যখন আমাদের উত্তরগুলো তৈরি করি, তখন আমরা হারিয়ে ফেলি কবিতার রূপশ্চর্য। কারণ কবিতা কালো অক্ষরের মধ্যে একটি বিশ্বকে ধারণ করে, পৃথিবীকে ধারণ করে, সভ্যতার সংকটকে, সভ্যতার উত্তরণকে ধারণ করে, মানুষের মুক্তি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, মানুষের স্বপ্নকে ধারণ করে। সেই স্বপ্নকে আমাদের মধ্যে সঞ্চারিত করার, সে স্বপ্নের বিদ্যুৎ চমকে আমাদেরকে পৃষ্ঠ করার
মানসিকতা কয়জন মাস্টার মশাই আমরা ধারণ করি? করি না তো। আর তাই জন্যে আমাদের সামনে এই বইগুলো, এই গ্রন্থগুলো, কাজে যখন আমরা এই গ্রন্থটা পাঠ করি, সাহিত্য নতুন আলোয় উদ্ভাসিত হয়ে আমাদের সামনে হাজির হয়। আমরা পৃথিবীকে নতুন করে দেখতে পারি, যে পৃথিবী কিছু মনীষীর স্বপ্ন সকপল কল্পিত কিংবা স্বপ্ন দ্বারা নির্মিত। কাজেই আজকে আমাদের এই ছোট্ট একটি পাঠ, ছোট্ট একটি আলোচনা আমাদেরকে সবাইকে আবারও সাহিত্যের বিশাল ভুবনে প্রবেশ করবার জন্য একটি টিকিট ধরিয়ে দিল মাত্র। আমাদের যাত্রা আসলে শুরু হলো, কেবল আমরা চলতে শুরু করলাম। হাঁটি হাঁটি পা পা করে আমরা চিন্ময় গুহের গদ্যের ভেতর দিয়ে আরও বাংলা এবং বিশ্ব সাহিত্যিকদের লেখাপত্রের ভেতর দিয়ে আমরা যে অভিযাত্রা শুরু করব, সেটা হয়তো আমাদেরকে কখনো না কখনো জীবনের কোনো প্রান্তে মুক্তির বারতা নিয়ে হাজির হবে। তো সেই শুভ জীবনের, সেই শুভ দিনের প্রত্যাশা করে এই চমৎকার পরিবেশে আমাদের আলোচনাটার ইতি এখানে টানছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং চিন্ময় স্যার, আপনি দীর্ঘজীবী হন, আপনি আরও অনেক দিন সৃষ্টি সুখের উল্লাসে কেঁপে কেঁপে আপনার এই অনবদ্য গদ্য রচনা করুন। আপনার প্রত্যেকটি বক্তৃতা, প্রত্যেকটি ভাষণ আমাদেরকে, দুই বাংলার পাঠকদেরকে আরও বেশি করে উদ্ভাসিত করবে, আলোকিত করবে, আমাদের পথ দেখাবে। সেই প্রত্যাশা করে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।